গতকালকে আমাদের সময়ের সবচেয়ে বড় সেনসেশনাল বোলার মোহাম্মদ আমির সম্ভবত শেষবারের মতো অবসর নিয়েছেন। এখন আমিরের অবসর নিয়ে চূড়ান্ত মন্তব্য করাটা একটু কঠিন। ইতিমধ্যে পত্রপত্রিকাগুলো লিখতেছে আমির কি তাহলে আফ্রিদির পথ ধরছেন কিনা, যে বারবার অবসর নেবেন ফিরে আসবেন। তো আমিরের ক্ষেত্রে আফ্রিদির সঙ্গে তুলনা করাটা একটু বাড়াবাড়ি হয়ে যায়, কারণ আমিরের ফেরা, গ্যাপ এগুলোর সঙ্গে অনেক করুণ ব্যাপার জড়িত। তো আমি স্টিল বিশ্বাস করি যে আমির যত বড় অন্যায় করছেন তার চেয়ে বড় অন্যায়ের শিকার হয়েছেন। সেটা একটু সংক্ষেপে বলবো। একই সঙ্গে আমির সম্পর্কে দু চারটা লাইন, কিভাবে এই বাচ্চাটা, আমি বাচ্চাটাই বলবো, সে সময় তো বাচ্চা, সর্বকালের সেরা হওয়ার পর থেকে পা পিছলে ফেললো, তারপরও ইতিহাস তাকে ঠিক কিভাবে মনে রাখবে সেই জিনিসটা একটু বলি। দেখেন, আমির পাঞ্জাবের একদম প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে। ওর বাবা আর্মিতে খুব ছোট পদে চাকরি করতেন। পরে ওরা একগাদা ভাই বোন, ৬টা ভাই একটা বোন। ও সম্ভবত ভাইদের মধ্যে সবার ছোট। ও যখন বড় হয়ে উঠতেছে তখন ওর বাবা রিটায়ার করে এসে একটা স্কুলে ওয়াচম্যানের চাকরি করতেন। খুব পরিবার না, সচ্ছল পরিবার না, তারপরেও এই ছেলেটা একেবারে মারাত্মক অ্যাম্বিশাস ছিল একেবারে পিচ্চি বেলা থেকে। টিভিতে তখন ওয়াসিম আকরামরে দেখতো, ওয়াসিম আকরাম হওয়ার স্বপ্ন নিয়ে বড় হয়েছে। এবং ইন্টারেস্টিংলি সে যে প্রথম লাহোরে দৃষ্টি আকর্ষণ করলো, এর মধ্যে একটা একাডেমি তাকে প্রথম স্পট করলো, যে ছেলেটা খুব জোরে বল করতে পারে মামাতে। তারপরে সে আসলো লাহোর পর্যন্ত। লাহোরে ইনফ্যাক্ট তাকে একটা একাডেমিতে বল করতে দেখে ওয়াসিম আকরামই প্রথম পছন্দ করলেন যে এই ছেলেটা টপ লেভেলে খেলার যোগ্যতা আছে। এই পুরো ব্যাপারটা ঘটতে মাত্র ১.৫-২ বছর সময় লাগলো। আমির ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা শুরু করার কয়েক মাসের মধ্যে ইন্টারন্যাশনাল খেলা শুরু করে দিল। সে মোটামুটি পাকিস্তান সহ সারা পৃথিবীর একটা পেস সেন্সেশনে পরিণত হলো। অনেকেই তারে বলতেছিল নতুন ওয়াসিম আকরাম। সেটা আমি বলবো যে সেটা বরং একটু কমায় বলা। আমি সবসময় বিশ্বাস করি যে আরেকটা ওয়াসিম আকরাম এই পৃথিবীতে জন্মাবে না, এটা সম্ভব না। ওয়াসিম আকরাম একজনই। কিন্তু আমিরের ভেতরে এমন কিছু জিনিস ছিল যেটা তাকে ওই যে নতুন ওয়াসিম আকরাম হয়তো বটেই, আরও এক ধাপ আগায় দিতে পারতো। সেটা কেমন? ওয়াসিমের মতো তার অনেক বৈচিত্র্য ছিল, অসাধারণ বৈচিত্র্যময় খেলোয়াড় ছিল। একই সঙ্গে কখনো কখনো সে ওয়াসিম আকরামের চেয়ে জোরেও বল করতো। আমার মনে আছে সে বেশ কয়বার ওই প্রথম দফায় 150 ক্রস করছে। শুরুর দিকে তো 145 তার রেগুলার কাজ ছিল। 145এই ওই বৈচিত্র্যময় বোলিং করতো। মূলত শর্টার ফরম্যাটেই নিজেকে ভালো চেনাতে পারছিল। টি-20 বিশ্বকাপ দিয়ে অভিষেক হয়েছিল। সেই টি-20 বিশ্বকাপ যে পাকিস্তান যেটা জিতলো, ওটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইনস্ট্রুমেন্টাল ব্যাপার ছিল আমির। আমির এমন না যে সে হিরো অফ দ্য টুর্নামেন্ট ছিল, কিন্তু যা করতেছিল সে সময় চোখে পড়ার মতো ব্যাপার ছিল। এরপর টেস্টে নিউজিল্যান্ড ট্যুরে স্টিল আমি মনে করতে পারি কি অসাধারণ বোলিং, কি অসাধারণ বোলিং। ইন্টারেস্টিংলি অস্ট্রেলিয়ায় বরং, যেখানে ওর ভালো করার কথা ছিল, অস্ট্রেলিয়া বরং খুব ভালো করতে পারে নাই। ইংল্যান্ডে মোটামুটি করছে। মজার ব্যাপার হচ্ছে সেই ইংল্যান্ডেই তার জীবনের সবচেয়ে বড় সর্বনাশটা হলো। ইংল্যান্ডে সে লর্ডস টেস্ট খেলা অবস্থায় তার বিপক্ষে অ্যালিগেশন আসলো যে সে বুকিদের সহায়তা করছে। এবং সেই অ্যালিগেশন আসার পরদিনই নিউজ অফ দ্য ওয়ার্ল্ড নামে একটা পত্রিকা অ্যালিগেশনটা আনলো। আনার পরদিনই সে টেস্ট খেলতে নেমে সে এবং আসিফ দুই প্রান্ত থেকে যে ওভারগুলোর কথা নিউজ অফ দ্য ওয়ার্ল্ড আগের দিন দাবি করছে, তারা একটা ভিডিও আপ করলো। যে ভিডিওতে একজন বুকি আব্দুল মজিদ সে দাবি করতেছে যে সে সে আমির, আসিফ এবং বাটকে টাকা দিছে, সালমান বাট, এই তিনজনকে টাকা দিছে, টাকা অনুযায়ী তারা কাজ করবে। এবং তার প্রমাণ পাওয়া গেল পরদিন যে আমিরের ঠিক যে বলটায় নো বল করার কথা ওই ভিডিওতে বলা হয়েছে, ঠিক সেই বলটায় আমির বিরাট একটা নো বল করলেন। ধারাভাষ্যকাররা পর্যন্ত চমকে গেছিলেন, মানে উইকেটের মাঝখানে চলে যাওয়ার মতো অবস্থা, এরকম একটা নো বল। তারপরে আসিফও তারটা করলো। পরে তিনজনেরই শাস্তি হলো। এরপরে কাউন্টি খেলা অবস্থায় আইসিসি ঘোষণা করলো যে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। গ্রেপ্তারও হলো। আসিফ এবং সালমান বাটের প্রায় আজীবন নিষেধাজ্ঞা হলো, সম্ভবত 10 বছর করে, সেটা আর কাটায় তারা ক্রিকেটে ফিরতে পারে নাই। আমিরের বয়স বিবেচনায় আইসিসি একটা ছাড় দিছিল। আমি এই গল্পটা একটু দ্রুত বলে ফেললাম এই কারণে যে আমার কাছে এই পুরো ব্যাপারটা অন্যায় মনে হয়। দেখেন, মানে ইউরোপ এবং আমেরিকায় যে একটা ফোবিয়া, এই ফোবিয়া থেকে তারা কিন্তু অনেক অন্যায় কাজ করছে।
আপনারা জানেন যে বিভিন্ন সময়ে এই যে স্ট্রিং অপারেশনের নামে নিরপরাধ এবং অল্প বয়সী ছেলেপেলেদের মানে সো কল্ড অপরাধে যুক্ত করা হয়েছে। আমিরের ব্যাপারটা আপনি যদি ভাবেন, ১৭ বছর বয়সী একটা ছেলে, তাকে আপনি স্ট্রিং অপারেশনের নামে নানা রকম প্রলোভন দিচ্ছেন। দিয়ে আপনি একজন বুকিরে সেট করছেন যে বুকি আসলে সাজানো বুকি। সেই বুকি তারে প্রলোভন করে একটা নোবল করতে বাধ্য করছে। আমি বলব বাধ্য করছে। ১৭ বছর বয়সী একটা ছেলেরে আপনি যা খুশি করাইতে পারেন। ওর তো তখন ভবিষ্যৎ বোঝার কোনো সময়ই হয় নাই। ও বুঝতেও পারতেছে না যে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, কোন অপরাধটার ভেতরে জড়াচ্ছে। স্বেচ্ছায় কোনো অপরাধ তো করে নাই। এখন আইন আমার কথা শুনবে না। আইন বলবে অপরাধ তো অপরাধী। আপনি স্বেচ্ছায় করেন আর আপনারে প্ররোচিত করা হোক, এই দুটোই অপরাধ। কিন্তু আমার কথা হচ্ছে এথিক্যালি আপনি যখন নিউজ করার স্বার্থে বা ইংল্যান্ডে এরকমও ঘটনা ঘটছে, আমেরিকায়ও এরকম ঘটনা ঘটছে যে নিউজ করার স্বার্থে অথবা সম্ভাব্য সন্ত্রাসবাদী খুঁজে বের করার স্বার্থে বাচ্চা ছেলেদের রীতিমতো শিখানো হয়েছে কিভাবে ধ্বংসাত্মক অস্ত্র বানাতে হয়, কিভাবে প্ল্যান করতে হয়। এসব করে অ্যাট দ্য এন্ড তাদেরকে ওই ঘটনা আগাগ মুহূর্তে গ্রেপ্তার করে ফেলা হয়েছে। এখন ওই যে আইন দেখবে যে ওই ঘটনাটার সঙ্গে সে জড়িত ছিল, কিন্তু তার যে প্রভোগ করা হয়েছে, প্ররোচিত করা হয়েছে, ইনফ্যাক্ট এই পর্যন্ত টেনে আনা হয়েছে নিউজের নাম করে, এটা কে দেখবে? এটা ক্রাইম। আমি বিশ্বাস করি আমিরের সঙ্গে বিরাট একটা অন্যায় হয়েছে। আসিফ সালমান বাট তবু ম্যাচিউরড মানুষ, তারা যদি জেনে শুনে এরকম একটা জায়গায় পা দেয়, তাদেরকে আমি ছাড় দিয়ে দোষী ভাবতে রাজি আছি। কিন্তু আমিরের ব্যাপারটা কোনোভাবে আমি নিতে পারি না। একটা ১৭ বছর বয়সী ছেলে, আপনি চিন্তা করেন তো আপনার বাসায় যে ১৭ বছর বয়সী ছেলে আছে, ওর কি কাণ্ডজ্ঞান আছে? ওরে যদি আপনি ঠিকমতো প্ররোচিত করতে পারেন, ওরে যদি অন্যায় পথে নিয়ে যাবেন, সেক্ষেত্রে তো যে প্ররোচনাটা দিছে শাস্তিটা তার বেশি প্রাপ্য। সে কি? সে নিউজম্যান বলে সে নিউজ করে একটা এক্সক্লুসিভ নিউজ করতে গিয়ে একটা ছেলের জীবন নষ্ট করে দিল। হ্যাঁ, আমির এখান থেকে একদম স্পয়েলড হয়ে যেতে পারত। আমিরের যেটা সবচেয়ে বড় গুণ, সে ৫টা বছর নিজেরে ধরে রাখছে। এরকম জায়গায় তো অনেকেই ৫-৬ বছরের শাস্তি পেয়ে আর কখনো ফিরতে পারে নাই। আমির ১৭ বছর বয়সে শাস্তি পেয়েছে। ২২ বছর বয়সে বিশেষ বিবেচনায় অলমোস্ট ১ বছর বাকি থাকতে তাকে ক্রিকেটে ফেরার সুযোগ করে দেওয়া হয়েছে। এবং সম্ভবত ও দেশের বাইরে ১ম ম্যাচ খেলতে আসছিল ঢাকায়, চিটাগাং কিংসের হয়ে। যদি ভুল না করে থাকি। সবকিছু তো মনে থাকে না ঠিকমতো। যতদূর মনে পড়ে চিটাগাং কিংসের হয়েই ১ম দেশের বাইরে ম্যাচ খেলতে আসছিল। এরপরে আবার ফিরল। আপনারা জানেন যে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে কি করছে? ফাইনালের আগ পর্যন্ত খুব এক্সপ্লোসিভ কিছু করে নাই। কিন্তু ফাইনালে ইন্ডিয়া পাকিস্তানের ওই যে বিশাল রান চেজ করতে গিয়ে ইন্ডিয়ার ওই পুরো টুর্নামেন্ট জুড়ে মূল ব্যাপার ছিল টপ 3 থেকে রান আসবে। এবং আসবেই, এটা গ্যারান্টেড ছিল যে রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি এরা রান করবেই। এই ৩ জনরেই শেষ করে দিল খুব দ্রুততম সময়ের মধ্যে আমির। এবং তার মধ্যে কোহলি সম্ভবত পরপর ২ বলে চান্স দিয়ে আউট হয়েছিল। মানে ট্রিমেন্ডাস বোলিং। একা হাতে পাকিস্তানের একটা ট্রফি জিতালো। এরপর টেস্টেও ভালো বল করছে, মাঝারি বল করছে। কিন্তু পটেনশিয়াল অনুযায়ী আমরা আরেকটা ওয়াসিম আকরাম দেখতে পাই নাই। এটা সারা পৃথিবীর জন্য দুর্ভাগ্য। আমিরের এই পতনে যদি কেউ খুশি হয়ে থাকে, বুঝবেন যে সে ক্রিকেট ভালোবাসে না। সে অনেক কিছু ভালোবাসতে পারে, ক্রিকেট ভালোবাসে না। ক্রিকেট ভালোবাসলে আমিরের পতনে কারোর খুশি হওয়ার কথা না। আমিরের নিয়ে আজকে রসিকতা হওয়ার কথা না এই ২০২৪ সালে। এই ছেলেটা ২০১৯ সালে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়ে নিয়েছিল। অ্যাট লাস্ট ২০২৪ সালে দেখেন সে কেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরল? একবার ভাবেন তো, এই বয়সে তার কি পাওয়ার ছিল? কিচ্ছু পাওয়ার ছিল না। শুধুমাত্র পাকিস্তানের ফাস্ট বোলিংটা হিমশিম খাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতেও চুপ করে থাকতে পারে নাই। এরকম একটা পরিস্থিতিতে ও টি-২০ দলের জন্য নিজেরা অ্যাভেলেবেল ঘোষণা করছে। আসছে, নট ব্যাড। টি-২০ বিশ্বকাপটা খেলছে, খুব খারাপ করছে এ কথা আপনি বলতে পারবেন না। এত বড় একটা বিরতির পরে। খেলার পরেই অবশেষে জানায়া দিল যে সে আর ইন্টারন্যাশনাল খেলবে না। আমি মনে করি আমির এইখান থেকে আর আফ্রিদির মতো করবে না যে ২ দিন পরে বলবে আবার খেলবো। যদি করেও সেটার মধ্যে খুব দোষের কিছু নাই। কারণ ভেতরে খিদাটা রয়ে গেছে। আচ্ছা, আফ্রিদির নিয়ে এত রসিকতা হয়। আফ্রিদির এই যে বারবার ফিরে আসা, অবসর নেওয়া, এটা কখনো মানবিক জায়গা থেকে দেখছেন? যে ওই ক্ষুধাটা, আফ্রিদির যে ইউজ করতে না পারা। পাকিস্তান ক্রিকেট বোর্ড তো বাংলাদেশি ক্রিকেট বোর্ডের একটা সংস্করণ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে ফাজলামো, যে ফাতরামো, এগুলার জন্য আফ্রিদি আমি মনে করি পৃথিবীর অন্যতম ট্যালেন্টেড একটা ক্রিকেটার। ইউজ করা গেল না।
ইউজ করা গেল না, যে লিজেন্ড হওয়ার কথা ছিল করা গেল না। ফলে ওই ক্ষুধাটা থেকে গেছে। এই জন্যই আমির, আফ্রিদি এরা যায় আসে, বারবার খেলতে চায়, বারবার চায় যে আরেকবার যদি কিছু করে দেখাইতে পারি, ওই ক্ষুধাটা রয়ে যায়। আর আমিরের ক্ষেত্রে তো এটা সর্বত সত্যি। দেখেন ওয়াসিম আকরাম, মানে ওই যে বললাম যে আরেকবার পৃথিবীতে আসবে, এটা কেউ বিশ্বাস করে নাই, কখনোই বিশ্বাস করে না। আমি এখনো বিশ্বাস করি না যে আরেকবার ওয়াসিম আকরাম আসবে। কিন্তু সেই ওয়াসিম আকরাম নিজে তো মনে করছিলেন যে এই ছেলেটা হয়তো ওয়াসিম আকরাম হয়েই আসবে, সেটা হয় নাই। সে তার একটু দোষ আমি আমিরের মধ্যে দেখি না। কেবল নিয়তি আর কেবল ষড়যন্ত্রের শিকার হয়ে এই ছেলেটা সর্বোচ্চ পর্যায়ে যাইতে পারলো না, নিজের নাম ওয়াসিম আকরামের পাশে লিখতে পারলো না। ফলে আমিরের এই বিদায়টা নিয়ে যে মজা করা হচ্ছে, এটা একদমই নিতে পারতেছি না। আমিরের জন্য ভালোবাসা থাকলো, এবং আশা করি বিপিএল আসতেছে, আমি জানি না বিপিএলে তারা কেউ কিনছে কিনা, কিনলে তো মজা হবে, দেখতে পাবো। আর যদি নাও হয়, কোনো না কোনো ফর্মে আমিরের সঙ্গে আরেকবার দেখা হবে। আমির, আফ্রিদি, এই যে পাকিস্তানি ক্রিকেটাররা, এদের আরেকটা গুণের কথা বলে রাখি, এরা খুবই খুবই বন্ধুভাবাপন্ন। এত দ্রুত বন্ধু তৈরি করতে পারে। সেই জায়গা থেকে আমাদের অনেকের সঙ্গে তাদের একটা দেখা হলে হাই হ্যালো সম্পর্ক আছে। আশা করি যে আমির বাকিটা জীবন শান্তিতে কাটাবেন, এবং আমি যেটা প্রার্থনা করব আমিরের কাছে, যে আমির যেন নিজের এই যে অপ্রাপ্তিটা, সেটা পৃথিবীব্যাপী যে কোনো দেশে, সেটা পাকিস্তান হতে পারে, বাংলাদেশ হতে পারে, পৃথিবীর যে কোনো জায়গায়, তার গুণটা যদি নতুন কোনো পেসারের মধ্যে দিয়ে যেতে পারেন, কাউকে যদি শিখায় যেতে পারেন, ওইটা হবে তার পাওয়া। তাহলে ওই দুঃখটা ভোলা যাবে। আমিরের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।